অনেকক্ষণ অরু বিথিকে জড়িয়ে কাঁদল। কাঁদতে কাঁদতে একটা সময় যে অরুর চোখের জলও হাঁপিয়ে গেল অরুর মতো। অরু চুপ হয়ে ফোঁপাতে লাগলো। বিথি ওকে শান্ত করার জন্য মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অরু এইবার নিজেকে শান্ত করতে লাগলো। বাঁধন ঢিলে করলো অরু। সোজা হয়ে দাঁড়ালো। চোখের কোণে এখনো জল জমে রয়েছে। বিথি তা মুছে দিয়ে শান্ত দৃষ্টিতে অরুর দিকে তাকালো। ক্লান্ত মুখমণ্ডল, চুলগুলো উস্কো খুস্কো। বিথি সযত্নে অরুর চুল ঠিক করে দিল। অরুর থুতনিতে হাতের তালু স্পর্শ করে মুখ উঁচু করে ধরল। তারপর জিজ্ঞেস করলো, ঠিক আছো? অরু আস্তে করে মাথা নাড়ল। বিথি শুকনো হেসে বলল, আমাকে কি বলবা, কি হয়েছে? অরু চোখ তুলে তাকালো বিথির দিকে। বিথি তাকিয়ে আছে একদম অরুর মায়ের মতো। অরু বাচ্চাদের মতো আবার মাথা নাড়ায়, তারপর ঢোক গিলল। নিজের ওষ্ঠধর জিহ্বার সাহায্যে ভিজিয়ে তারপর সব খুলে বলল বিথিকে। বিথি সব শুনে কি বলবে বুঝতে পারল না। ভাইয়ের ওপর ভীষণ রাগ হতে লাগলো। নিজেকে উদ্দেশ্য করে বলল, এতটা খারাপ কিভাবে হতে পারলি ভাই? অরুর দিকে তাকিয়ে নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, এই নাও, আমার ফোন ইউজ করো, মাকে ফোন করো। অরুর চোখগুলো বড় বড় হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে না করে দিল। তারপর বলল, তোমার ভাই যদি জানতে পারে যে আমি কথা বলছি, তাহলে সে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিবে। দরকার নেই, কিন্তু ও কিছু জানতেই পারবে না। দরকার নেই আপু, সে যেহেতু তার বরের অধিকার খাটিয়ে আদেশ দিয়েছে, তাহলে তো আমারও বউ হিসেবে সেটা পালন করা উচিত। কিন্তু একটা কথা আপু, তোমার ভাইকে আমি কখনো ক্ষমা করব না। বলে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না অরু। সে ছাদ থেকে নেমে গেল। বিথি সেই দিকে তাকিয়ে রইল। অরুর যাওয়ার আগে যে কথাগুলো বলে গেল, সেগুলো কেমন যেন শোনালো বিথির কানে। কত সুন্দর একটা সম্পর্ক হতে পারত, কিন্তু রুদ্রের জন্য। নিজের মনেই কথাগুলো বলল বিথি। এই সম্পর্ক যে কোথায় যেন মিষ্টিত্বের স্বভাবে কে জানে। তা নিয়ে ব্যাগ গোছাচ্ছে। আজই বেরিয়ে পড়বে ঢাকার উদ্দেশ্যে। এসেছিল অরুর সঙ্গে, ঢাকায় ফিরছে একা। ভাবতেই বুকের ভেতরে স্যাঁত করে উঠল। সিয়াম আর আয়শা বেশ কয়েকবার ফোন করেছে, মেসেজও দিয়েছে, কিন্তু তানিয়া তা ধরেনি আর সিনও করেনি। অত বিস্তারিত বলার ক্ষমতা তানিয়ার নাই, তাই ফোন সাইলেন্ট করে রেখেছে। ভেবেছে যাওয়ার আগে একবার অরুর সাথে কথা বলে বেরোবে। যেইভাবে সেই কাজ। ফোন তুলে অরুর ফোনে কল করল। দুইবার রিং হতেই অপর পাশ থেকে অরুর ভাঙা কণ্ঠ ভেসে আসলো। তানিয়ার হৃদয় যেন কিছুক্ষণের জন্য পরম শান্তি পেল। তানিয়া বলল, অরু রে, কেমন আছিস? ভালো, তোরা? প্রশ্ন করলো অরু। ভালো নেই রে, তোকে ছেড়ে কেউই। একদিনের মধ্যে সব ছন্নছাড়া হয়ে গেছে রে। তোর ভাইয়া কালকে অনেক রাতে ফিরেছে, অনেক কষ্ট পেয়েছে। আর আন্টি তো আঙ্কেলের সাথে কথা বলছে না, সে শুধু তোকে দেখতে চাচ্ছে। দাঁড়া, আমি দিচ্ছি। না। সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে তীক্ষ্ণ কণ্ঠে মানা আসতে তানিয়া থমকে গেল। কেন? আমার কাছে এখন সময় নেই কথা বলার। নিচে অনেক কাজ, আমি নিচে যাব, পরে কথা বলে নেব। রাখলাম। বলেই পুপু শব্দ ভেসে আসলো। তানিয়া অবাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ভাই, তোর কাছে তো এইটা এক্সপেক্ট করিনি। আমাকে যদি তোর দুলাভাই তোদের সাথে যোগাযোগ না রাখতে দিত, তাহলে তোদের কেমন লাগতো? আমার কেমন লাগতো ভেবে দেখছিস? তুই মেয়েটার কাছ থেকে ওর বাবা মাকে আলাদা করে কি পাবি? বলল বিথি। রুদ্র নিজের স্টাডিতে বসে একটা বই পড়ছিল। বিথির কথায় ওর দিকে তাকে বলল, মেয়েটা তোর কাছে যে নালিশ করেছে, মেয়েটা মোটেও নালিশ করেনি। সে কিছুই বলতে চাচ্ছিল না, চুপচাপ ছাদে দাঁড়িয়ে একা একা কাঁদছিল। আমি জিজ্ঞেস করতে প্রথমে কিছু বলবে না, পরে আমাকে জড়িয়ে কি পরিমাণে কেঁদে তার পরিমাণ আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই ওকে ভালো করে খেয়াল করলে দেখবি ওরও ভালো নেই। রাগে ফেটে পড়তে ইচ্ছে করছে বিথির, কিন্তু ভাইয়ের রাগের সামনে তার রাগ কিছুই না। তাই বিনা কারণে রাগ দেখে নিজের দেহকে এবং মস্তিষ্ককে কষ্ট দেয়া। রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বিথির সামনাসামনি এসে দাঁড়ালো। সোয়াল শক্ত, চোখের দৃষ্টি স্থির। ভাইকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে কমই দেখেছে বিথি। বিথি বলল, কি হয়েছে? সে কোথায় এখন? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল রুদ্র। আমি জানি না। ছাদে থেকে নেমে যাওয়ার পর কোথায় গিয়েছে আমি জানি না, হয়তো ঘরে রয়েছে, বলল বিথি। রুদ্র বিথির মুখের দিকে একবার চেয়ে ওকে এড়িয়ে ঘরের বাইরে চলে গেল।
বিথি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল ভাইয়ের যাওয়ার দিকে। বিথি মনে মনে ভাবল, এই বর বউ কি চায় সেটা বোঝাই দেয়। রুদ্র ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা হালকা ভাজিয়ে রাখা। রুদ্র হালকা হাসল, তারপর দরজা ঠেলে ভিতরে ঢুকল। রুম অন্ধকার, ঘরের জানালাগুলো বন্ধ, ব্যালকনির স্লাইডিং গ্লাস বন্ধ আর পর্দা দেয়া, এবং ঘরে আলো বলতে একমাত্র টিমটিম করে জ্বলতে থাকা স্টাডি টেবিলের ওপরে ল্যাম্প লাইট। হয়তো ওর বন্ধ করতে ভুলে গিয়েছে। রুদ্র ঘরের মেঝেতে এসে দাঁড়ালো। পুরো ঘরে জ্বলতে থাকা ল্যাম্প লাইটের আলোয় চোখ বুলিয়ে নিল। রুদ্রের চোখ এসে থামল বিছানার ওপর নেতিয়ে থাকা সইটার ওপর। রুদ্র ধীর পায়ে কোনো শব্দ ছাড়া এগিয়ে গেল বিছানার কাছে। রুদ্র হাঁটু গেড়ে বসল। চেয়ে রইল সেই একইভাবে অরুর ক্লান্তিহীন চেহারার দিকে। বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, কোনো চিন্তা নেই, চিন্তামুক্ত। রুদ্রর চোখ সরাতে পারল না, তাকে রইল অনিমেষ চোখে। মৃদু আলোতে মিষ্টি চেহারা আরও বেশি মায়াবী লাগছে। চুলগুলো এলোমেলো ভাবে সামনে পড়ে এসেছে। রুদ্র নিজের তর্জনী দিয়ে আলতোভাবে করে চুলগুলো সরিয়ে দিল কানের কাছে। অরুর শরীরে যেন একটা কম্পন বয়ে গেল। রুদ্র তা ভালো করে বুঝতে পারল। রুদ্র মনে মনে হাসল, একটু ঝুঁকে পড়ল অরুর দিকে। রুদ্রর নিঃশ্বাস প্রশ্বাসের গরম বাতাস আশ্রে পড়ছে অরুর মুখের ওপর। অরু একটু নড়ে উঠল। রুদ্র খুব ভালো করে চোখ বুলাচ্ছে অরুর ওপর। অরুর থুতনিতে এসে চোখ আটকে গেল রুদ্রের। একটা কাটা দাগ থুতনির নিচে। ভালো করে দেখল। অরু নড়েচড়ে ডান দিকে কাঁধ হয়ে শুইল। রুদ্র সরে আসলো, উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে দাঁড়ালো, মনে মনে বিড়বিড় করে বলল, কথা দিচ্ছে তোমাকে জীবনে এমন পর্যায়ে নিয়ে দাঁড় করাবো যেখানে তুমি আমাকে ছাড়া আর কাউকে চিনবে না। তুমি একা কিভাবে যাবে? অরিন তোমাকে ছেড়ে দিয়ে আসবে বাস স্ট্যান্ড পর্যন্ত, বললেন খাদিজা বেগম। তানিয়া সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, না আন্টি, তার কোনো দরকার নেই, আমি নিজে যেতে পারবো। এখান থেকে এইটুকুই তো মাত্র, বলল তানিয়া। মোটেও না। আজ যদি বাড়ি থেকে তোমার সাথে আমার মেয়েটা যেত তাহলে কি ওকে একা যেতে দিতাম না। তুমিও তো আমার মেয়ে, একা ছাড়ি কিভাবে বলো? খাদিজা বেগমের এমন আদুরে মাখা গলায় বলা কথাগুলো শুনে তানিয়া আর না করতে পারল না। সে চুপটি করে দাঁড়িয়ে রইল। খাদিজা বেগম যেন খুশি হলেন এমনভাবে হেসে বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি অরিনকে ডেকে আনি, বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। তানিয়া চুপটি করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎ তানিয়ার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতে দীর্ঘশ্বাস ছাড়ল তানিয়া। সিয়ামের ফোন। গত পরশু দিন থেকে একটানা ফোন করেই যাচ্ছে। গত পরশু দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, যা বিস্তারিত খুলে বলা তানিয়ার পক্ষে এখনের জন্য সম্ভব নয়। তানিয়া ফোন কাটতে চেয়েও কাটল না। কি ভেবে তানিয়া ফোন ধরল। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে একটা উত্তেজিত কণ্ঠে ভেসে আসলো তানিয়ার কানে, হ্যালো তানি, তোমরা কোথায়? আর অরু ফোন ধরছে না কেন? সব ঠিক আছে তো? অরুর শরীর ভালো আছে তো? একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে তানিয়ার মাথা ঘুরে উঠল। এমনিতেই সে উত্তর সুন্দরভাবে গুছিয়ে দিতে পারে না, তার উপরে মিথ্যে কথা উত্তরস্বরূপ বলতে হবে ভাবতেই ঠান্ডাতেও ঘাম ঝরে যাচ্ছে তানিয়ার। সে বড় করে দম নিয়ে বলল, আসলে সিয়াম, অরু একটু ব্যস্ত আছে, বাড়ি কিছু কাজ পড়েছে তো তাই। যদিও কালকে ভার্সিটিতে যায়, ওর কাছ থেকে সব শোনো, ঠিক আছে? কলের অপর প্রান্তে কিছুক্ষণের জন্য সব চুপচাপ। তানিয়া বলল, হ্যালো। বুঝতে পারছে না কলে সিয়াম আসছে কিনা। তানিয়ার প্রশ্নের প্রতি উত্তরে সিয়াম হালকা গলায় বলল, হ্যালো তানিয়া, আসছি, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না। কি? তুমি বললে অরু যদি আসে তার মানে কোথায় রয়েছে? তানিয়া একটু ঘাবড়ে গেল। সে যত অরুর বিষয়ে সিয়ামের কাছ থেকে লুকাতে চাচ্ছে ততই বেশি সিয়াম তার গভীরে যাওয়ার চেষ্টা করছে। তানিয়া দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে মনের কথা সাজিয়ে বলল, বললাম না অরু একটু চাপে আছে পারিবারিকভাবে, তে বলতে পারছি না আসবে কি না। ও, ছোট করে দীর্ঘশ্বাস ছাড়ার শব্দ ভেসে আসলো। তানিয়া উপায় নেই, এইটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত ব্যাপার। তাকে জিজ্ঞাসা করা, তার সম্পর্কের বাইরে বলা কোনো প্রকৃত বন্ধুর কাজ নয়। যদি অরুর মনে হয় এই ব্যাপারে বলবে, সে নিজেই নিজের থেকে জানিয়ে দেবে। অরু চোখ পিটপিট করে তাকাতেই রুদ্রকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ধরাম করে উঠে বসলো বিছানার উপর।
জামা কাপড় ঠিক করলো। ঘরে মিটমিট করে জ্বলছে ল্যাম্প লাইটটি। অরুর চুলগুলো আঙ্গুলের সাহায্যে ঠিক করতে করতে রুদ্রের দিকে তাকালো। রুদ্র পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে অরুর দিকে তাকিয়ে। তাকাতেই রুদ্রের চোখে চোখ পড়ে গেল অরুর। হঠাৎ করে ঘুম চলে আসা, তারপর হঠাৎ করে ঘুম ভাঙা, এবং এখন রুদ্রের চেহারা দেখে অরু মাথার ঝিমঝিম করছে। অরু কিছু বলতে যাবে এমন সময় কাশি এসে গেল। দুইবার কেশে শান্ত হলো সে এবং মনে মনে বিড়বিড় করল, নিঃসন্দেহেই বুড়ো হনুমান আমাকে মনে মনে গালি দিচ্ছে। কি বলছো? হঠাৎ রুদ্রের বিদ্যুৎ বেগে প্রশ্ন আসায় অরু বিষম খেয়ে বসল। নিজেকে শান্ত করে আস্তে রুদ্রের মুখের দিকে তাকে বলল, আপনি শুনেছেন কিছু? রুদ্র অরুর প্রশ্ন চোখ ছোট ছোট করে তাকে বলল, শুনলে কি আর জিজ্ঞেস করতাম? অরু মনে মনে হাফ ছেড়ে বাঁচল, সঙ্গে খুশি হলো, তারপর শুকনো হেসে বলল, তাহলে কিছু বলিনি, আমি তো নিজেকে মনে মনে গালি দিচ্ছিলাম। বাড়ির বউ দুপুরে এমনভাবে ঘুমালে ইজ্জত থাকে? অরু আগ্রহী দৃষ্টিতে চেয়ে রইল রুদ্রের দিকে। রুদ্র অরুর আগ্রহী দৃষ্টির ওপর এক বালতি পানি ঢেলে দিয়ে সোজা চলে গেল ঘরের লাইট জ্বালাতে। ঘরের লাইট জ্বালাতে অরুর চোখ ধাঁধিয়ে আসলো। চোখ বুজে আস্তে আস্তে অভ্যস্ত হতে কিছু সময় নিয়ে চোখ খুলতে এক লাফে পিছনে সরে আসতে চাইল অরু। রুদ্র একদম সামনাসামনি বসে আছে, মুখে মুচকি হাসি। অরু ঢোক গিলে ফ্যাকাশে ভাবে হাসল। রুদ্র তার মুখ এগিয়ে অরুর মুখের সোজাসুজি আনলো। অরু চোখ কোঠরের বাইরে চলে আসবে এমন মনে হচ্ছে। অরু পিছনে সরে যেতে যাবে এমন সময় রুদ্র তার বাম হাতের বাহুই অরুর কোমর আটকে ধরল। একটানে নিজের একদম কাছে নিয়ে আসলো রুদ্র। অরু কঠিন পদার্থের ন্যায় কঠিন হয়ে গেছে, হাতে বল পাচ্ছে না, নড়েচড়ে উঠে যাচ্ছে, কিন্তু রুদ্রের দুষ্টুমি চাহনি যেন তাও করতে পারছে না। রুদ্র নিজের মুখ অরুর চুলের মধ্যে গুজে কানে ফিসফিস করে বলল, ইউ আর লুকিং কিউট বেবি। অরুর শরীর শীতল হয়ে গেল। রুদ্র আরও কাছে টেনে নিল ছোট্ট শরীরটাকে। অরু নড়ে চড়ে সরে আসতে চাইল। রুদ্র হাসকি কণ্ঠে বলল, উফ, তুমি এত জ্বালাও কেন? শুনছি নাকি ছাদে দাঁড়িয়ে ফ্যাস ফ্যাস করে কেঁদেছ। ও জান, বরের এইটুকু ইচ্ছে রাখতে এমনভাবে কাঁদতে হয়? বলে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। অরুর শরীর শিহরণ বয়ে যাচ্ছে। সে খপ করে রুদ্রের নেভি ব্লু কালারের শার্টটা ধরল। নিজের 5 আঙ্গুলের লম্বা লম্বা নখগুলো অনিচ্ছা সত্ত্বেও রুদ্রের বাহুতে বসিয়ে দিল। নিজের সকল শক্তি হারিয়ে ফেলেছে অরু। আস্তে আস্তে দেহের সব ভার রুদ্রের ওপর ছেড়ে দিল অরু। অরুর ছোট শরীরটি এখন রুদ্রের কবজায়। রুদ্র পাশে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তার বাম বাহুতে মাথা রেখে শুয়ে আছে অরু। ঘুমন্ত রুদ্র বেশি সুন্দর লাগে অরুর কাছে, কিন্তু এখন অরুর ভীষণ লজ্জা লাগছে রুদ্রের দিকে তাকাতে। অরু নিজেকে রুদ্রের শার্টে জড়িয়ে রেখেছে এবং ওপর দিয়ে রয়েছে কম্বল। আজকে যা হলো তা অরুর স্বপ্নের বাইরে ছিল। অরুর কোমর জড়িয়ে শুয়ে আছে পাশের গুরুগম্ভীর ব্যক্তিটি। চাইলে নড়তেও পারছে না। ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটলে ছেড়ে কথা বলবে না রুদ্র মহোদয়। অরুর দম নিতে কষ্ট হচ্ছে। পুরো ঘর এত বেশি শান্ত যে ওর শ্বাস নেওয়ার শব্দ যেন কানে লাগছে। ভাগ্যিস আজ বাড়িতে কেউ নেই। দুপুরের দিকে সবাই বাইরে গেছে অরুর জন্য কেনাকাটা করতে। বাড়িতে লোক বলতে অরু, রুদ্র আর বাড়ির চাকররা। অরু আর থাকতে পারছে না। অরু অতি সাবধানে সরে আসতে গেল। দম বন্ধ করে রুদ্রের হাত নিজের কোমরের ওপর থেকে সরিয়ে দিবে এমন সময় রুদ্র খপ করে চেপে ধরল অরুর কোমর। অরু চমকে উঠল। রুদ্র চোখ খুলে তাকালো অরুর দিকে। অরুর সারা মুখ লালচে হয়ে এসেছে। রুদ্র জেগে রয়েছে। রুদ্র অরুকে টেনে নিল নিজের বুকের ওপর। অরু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র বিরক্ত চেহারা নিয়ে বলল, কি হচ্ছে? এত নড়ছ কেন? নিচে ঘুমিয়ে নিয়েছ বলে কি নিজের বরকে ঘুমাতে দিবে না? অরু ছোট করে ঢোক গিলল, কিন্তু কোনো উত্তর দিল না। রুদ্র অরুর উত্তরের অপেক্ষা না করে হাসকি কণ্ঠে বলল, আর নড়বে না তুমি, চুপ করে ঘুমাবে। কিন্তু আমার ঘুম আসছে না, আমাকে ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব, ফ্রেশ হব। উত্তেজিত কণ্ঠে গড় গড় করে বলে গেল অরু। রুদ্র অরুর কথা শুনে মুচকি হাসল। অরুর চেহারার সামনে এসে পড়া চুলগুলো রুদ্র নিজের হাত দিয়ে পরম যত্ন করে কানের গুজল। অরুর শরীরে শিহরণ বয়ে গেল। রুদ্র অরুর মুখ উঁচু করে বলল, আমার ঘুম নষ্ট করার অধিকার তোমার নেই ডার্লিং। তুমি পাশে না থাকলে যে আমার ঘুম আসবে না। তুমি কি চাও তোমার বর ছটফট করুক? বলো।
রুদ্রর বলা কথাগুলো বলা শেষ করে নিজের ঠোঁট ডুবিয়ে দিল অরুর গোলাপি ঠোঁটের মাঝে। সময় যেন আবার থমকে গেল অরুর কাছে। গাড়ি শো শো করে চলছে নিজের গতিতে। ড্রাইভিং সিটে অরিন আর পাশে তানিয়া। তানিয়া যেন বেশ অস্বস্তি বোধ করছে। হাতের নাচনে তা যেন কেউ বলে দিবে। পাশে অরিনের সেই দিকে কোনো খেয়াল নেই। সে নিজে এক মনে গাড়ি চালাচ্ছে। যদি সমস্যা হয় পিছন থেকে পানি নিতে পারো। তানিয়া চমকে মুখ ফিরিয়ে অরিনের দিকে তাকালো। অরিন দৃষ্টির সামনে স্থির। অরিন এক হাত দিয়ে গিয়ার পাল্টিয়ে তানিয়ার দিকে তাকালো। তোমাকে দেখে মনে হচ্ছে শরীর খারাপ, তাই বলছিলাম। না না, তেমন কোনো ব্যাপার না, এমনি একটু টেনশন হচ্ছে, এছাড়া আর কিছু না। তানিয়া ফট করে উত্তর দিল। অরিন আবার সামনে ফিরল। কিছু বলল না। তানিয়া অপেক্ষা করছিল যদি অরিন আর কিছু বলে। না, বলল না। ছাদে আবার এসে দাঁড়িয়েছে অরু। সন্ধ্যার আকাশ এক অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে পাখিদের কিচিরমিচির করে নিজেদের ঘরে ফেরা। দক্ষিণে মৃদু বাতাস, বাতাসের কিসের যেন একটা সুগন্ধ রয়েছে। তারই মাঝে গাঢ় সবুজ রঙের কুর্তিতে দাঁড়িয়ে আছে অরু। চুলগুলো যেমন তেমন করে চুলের কাঁটা দিয়ে খোপা করা, বেশি নড়লে খুলে যাওয়ার ভয় আছে। অরু দুই হাত ভাঁজ করে মধ্য গগনের দিকে চেয়ে আছে। আকাশে চাঁদ হালকা হালকা ভেসে উঠেছে। অরু এখনো বিশ্বাস করতে পারছে না রুদ্র তার কাছে এসেছে। আজকের ঘটনাকে কেমনভাবে মেনে নিবে তা ঠিক বুঝতে পারছে না। খুশি হবে নাকি মনের কোণে যে ভয় লুকিয়ে রয়েছে তাই মেনে নিবে? যদি রুদ্র শুধু তাকে ইউজ করে? রুদ্র তো নিজেই বলেছে সে কখনো অরুকে নিজের বউ হিসেবে মানবে না। যে ব্যক্তির কাছ থেকে এহেন আচরণ কিসের স্বরূপ দেখাবে? অরু যদি শুধু রুদ্রের কাছে খেলা করার জন্য খেলনা হয়? অরু আর রুদ্রকে ডেকে আনতো। রাবেয়া চৌধুরীর হুকুমে উঠে দাঁড়ালো বিথি। আদনান চৌধুরীর সঙ্গে সঙ্গে গলা খাকারি দিয়ে বলল, কেন দুইজনদের ডিস্টার্ব করতে মন চাইছে তোমার? বেচারা সদ্য বিবাহিত, বিয়েটা যদি তাও স্বাভাবিকভাবে হতো তাহলে নয় হতো, কিন্তু তা তো আর না। দুইজনদের একটু সময় দাও, দুইজনদের বোঝার। আমি তো একবার বলিনি যে আমার ছেলের বউ একসঙ্গে থাকতে পারবে না। অরু আর রুদ্রের যেমন একে অপরকে জানতে হবে তেমন ভাবে তো অরুরও আমাদের জানতে হবে, না হলে থাকবে কেমন করে? রাবেয়া চৌধুরীর কথা শুনে আদনান সাহেবের উত্তেজিত মন শান্ত হয়ে আসলো। সত্যি তো বউয়ের কথায় যথেষ্ট যুক্তি আছে। মাঝে মধ্যে তার বউ কাজের কথা বলতে পারে। তাহলে নিজের আকাশ পাতাল ভেবে নিজের মনে হাসলেন। চোখের ইশারায় বিথিকে আদেশ করলেন উপরে যেয়ে দুইজনকে ডেকে আনতে। বিথি বাবার আদেশ মোতাবেক উপরে গেল। রুদ্র স্টেডিতে বসে কিছু ফাইল ঘাটাঘাটি করছে। বাম হাতে জ্বলছে সিগারেট। থেকে থেকে তাতে শুকটান দিচ্ছে রুদ্র। বিথি স্বাভাবিকভাবেই ঘরে ঢুকে গলা খাকারি দিয়ে বলে উঠল, বউ রাগ ভাঙিয়েছ? বিথির গলা কানে আসতে হালকা করে ঘাড় ঘুরিয়ে তাকালো বিথির দিকে। মুচকি হেসে বলল, শুধু রাগ ভাঙায়নি, একদম নিজের করে নিয়েছি। ভাইয়ের এহেন ধরনের কথা শুনে প্রায় বিষম খাওয়ার মতো অবস্থা হয়ে গেল। নিজেকে সামলিয়ে ঢোক গিলে চোখ পিটপিট করে বলল, কি বলছিস এসব ভাই? মাথা ঠিক আছে তো? রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সিগারেট ছোট করে টান দিয়ে ধোয়া ছাড়ল। বিথি এইসব দেখে প্রায় বিরক্ত। তার জামাইও তো সেম কাজ করে, কিন্তু এদের বলে কিছু হবে না। বিথি এখন প্রায় অভ্যস্ত। রুদ্র টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, মাথা ঠিকই আছে, যা বলেছি সব সত্য। এর থেকে বেশি বিস্তারিত বলতে গেলে স্বামী স্ত্রীর প্রাইভেট কথাবার্তা বেরিয়ে আসবে। সো যা বলেছি তাই দিয়ে বোঝার চেষ্টা কর, আর তা না হলে ভুলে যা। বিথি ফোঁস করে উঠল। টেরে এসে কিছু বলতে যাবে তার আগে রুদ্র বলে উঠল, গালি দেওয়ার আগে যা বলতে এসেছিস তাই বলে ফেল, তা না হলে তোর দ্বারা আর বলা হবে না। এত বড় অপমান? বলল বিথি। তোর মান আছে বুঝি? বলে তালসা হাসল রুদ্র। বিথি দাঁতে দাঁত চেপে কটমট করে তাকে বলল, তোদের দুইজনকে মা আর বাবা নিচে ডাকছে, তাই বলতে এসেছিলাম। অরুকে নিয়ে নিচে আয়। জোর লাগিয়ে কথাগুলো বলে গটগট করে বাইরে চলে গেল বিথি। রুদ্র সেদিকে তাকে হাসলো। সিগারেটে আবার টান দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ছাদের এক কোণে সুন্দর লোহার বিশাল দোলনা লাগানো। অরু আগে দেখেনি। ছাদের এই দিকটায় তার ঠিক আশা হয়নি। আজ নীরবে হাঁটতে হাঁটতে এই দিকটায় এসে পড়েছে। আশাতে ক্ষতি হয়নি, বরং লাভই হয়েছে। দোলনা পাওয়া গিয়েছে। অরু দোলনায় দোল খেতে ভীষণ পছন্দ করে। বাড়িতে বাবা তার জন্য ছোট্ট একটা দোলনা লাগিয়ে দিয়েছিল। অরু ঘুরতে ফিরতে আর তাতে দোল খেত।
বাড়িতেও তার বাবা তার জন্য ছোট্ট একটা দোলনা লাগিয়ে দিয়েছিল। অরু ঘুরতো ফিরতো আর তাতে দোল খেত। অরু দোলনা দেখে প্রায় লাফিয়ে উঠে ওইটাতে বসেছে আর নিজে নিজে দোল খাচ্ছে। সন্ধ্যার মৃদু বাতাস, পাখিদের বাসায় ফেরা, গাছে লাগানো নানান ধরনের ফুলের সুবাস আর দোলনায় দোল খাওয়া সব মিলে পরিবেশটা যেন একটু স্বস্তির হয়েছে। অরু গুনগুন করে বলে উঠল, শোন গো দক্ষিণে হাওয়া প্রেম করেছি আমি, শোন গো দক্ষিণে হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি, শোন গো দক্ষিণে হাওয়া প্রেম করেছি। থমকে গেল অরু কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। রুদ্রকে সামনে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে রয়েছে অরুর নির্মল চোখের পানে। অরুকে থেমে যেতে দেখে এগিয়ে আসলো ওর দিকে। অরু চুপচাপ বসে রইল নিজের অবস্থানে। ওর কেমন যেন লজ্জা লাগছে সামনের ব্যক্তিটির দিকে তাকাতে। থেকে থেকে শুধু ঢোক গিলল অরু। রুদ্র সামনে এসে দাঁড়ালো, তারপর হাসকি স্বরে বলল, থামলে কেন সোনা? অরুর চোখ বড় বড় হয়ে উঠল। আবার সোনা? আর কত নিক নেম দেবে এই লোক। অরু এই দিক ওই দিক তাকে কোনো রকম বলল, এমনি। এরপরের লাইনগুলো আমি জানি না, তাই থেমে গিয়েছি। ও, ছোট করে বলল রুদ্র, তারপর মুচকি হেসে আবার বলল, জানো না তাহলে জেনে নিও, আমার ভালো লেগেছে। এরপর থেকে শুনতে চাইলে কিন্তু সম্পূর্ণ শোনাতে হবে বলে দিলাম। ডাইরেক্ট হুমকি দিল কি রুদ্র? বুঝতে পারল না অরু। সে শান্তশিষ্ট বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুদ্র হাসলো, সিগারেটে শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু ছুঁড়ে মারল। অরু এতক্ষণে খেয়াল করলো রুদ্র সিগারেট খাচ্ছে। সিগারেটের ধোঁয়া অরুর অপছন্দের মধ্যে অন্যতম। অরিনও করে, কিন্তু বাড়ির বাইরে মুরব্বীরা দেখলে ভালো বলবে না এই ভয়ে। অরু ধোঁয়া পছন্দ করে না বলে, কিন্তু রুদ্রকে তো আর বলা যাবে না বা বারণ করা যাবে না। অরু উসখুস করতে লাগলো। রুদ্র হয়তো ব্যাপারটা খেয়াল করেছে। কি ভাবছ? বলল রুদ্র। অরু নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে ঝটপট উত্তর দিল, কই কিছু না তো। রুদ্র বাঁকা হেসে সামনে অরুর দিকে ঝুঁকে এসে দাঁড়ালো। অরুর শ্বাস আবারও থেমে গেল। রুদ্র নিজের বাম হাতের আঙুল দিয়ে অরুর চুলের খোপা খুলে দিল। বাতাসে তা উঠতে শুরু করলো। রুদ্র নিজের মুখ অরুর কানের কাছে এনে ফিসফিস করে বলল, তুমি কেশবতী? থাক না খোলা, বেশি সুন্দর লাগে যে। দীর্ঘ সময়ের চোখাচোখি, সময় যেন থমকে গিয়েছে, হারিয়ে গেছে দুজনেই দুজনের স্বপ্নের জগতে, যে জগৎ থেকে ফিরে আসতে চায় না কেউ। অরুর খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে মৃদু বাতাসে। রুদ্র সেই দিকে সে মৃদু হাসল। নিজের হাতের তালু অরুর মুখে স্পর্শ করে নিজে আঙ্গুল দিয়ে কানের কাছে গুজে দিল। এটা যেন রুদ্রের অভ্যাসে পরিণত হচ্ছে। অরুর শরীর কেঁপে উঠল, লজ্জায় মাখা মুখটি নিচু করে এসেছে। রুদ্র আরেকটু এগিয়ে ঝুঁকে পড়ল। রুদ্রের নিঃশ্বাসের গরম বাতাস আশ্রে পড়ছে অরুর মুখে। অরু চোখ তুলে তাকাতে রুদ্রের চোখে খেলা করা দুষ্টুমির চাহনি চোখ এড়িয়ে গেল না অরুর। একদিনের মধ্যে এত পার্থক্য! অরু রুদ্রকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল, সঙ্গে নিজেও উঠে দাঁড়ালো। রুদ্র হকচকিয়ে গেলেও মুখে প্রকাশ করল না কোনো অনুভূতি। চোখ ছোট ছোট করে তাকালো অরুর দিকে। অরু বড় বড় নিঃশ্বাস নিয়ে রুদ্রের পানে চাইল। ঠোঁট ভিজে অরু বলল, আপনি কি আমাকে কিছু বলতে এসেছেন? রুদ্র মুচকি হাসল। রুদ্র এগিয়ে এসে ঝুঁকে বলল, লজ্জা পেতে হবে না বউ, আমার দিকে তাকিয়ে থাকলে আমি কিছু মাইন্ড করব না। অরু চোখ তুলে তাকালো রুদ্রের দিকে। রুদ্র দুহাত পকেটে ভরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মা নিচে ডাকছে, সে তার নতুন বৌমার সাথে কথা বলবে। অরু একটু ঘাবড়ে গেল, মনে মনে বিড়বিড় করে বলল, ছেলে এত রাগী, তাহলে ছেলের মা কতটা রাগী হবে। রুদ্র আর অরু একসাথে নিচে এসে দাঁড়ালো। নিচে ড্রয়িং রুমের সোফায় রাবেয়া চৌধুরী, আদনান চৌধুরী আর বিথি বসে আছে। কোনো বিষয়ে গম্ভীর আলোচনা চলছিল, যা অরু আর রুদ্র সামনে এসে দাঁড়ানোর কারণে বাধা পেয়ে যায়। অরু রুদ্রের পাশে ভীতু সন্ত্রস্ত চাহনিতে চেয়ে রয়েছে। রাবেয়া চৌধুরী তাকে দেখে গম্ভীর হয়ে উঠে দাঁড়ালো। অরু আরও বেশি ভয় পেয়ে গেল, কিন্তু এবার আর তা সামনে প্রকাশ করল না। রুদ্র সবকিছুই ভালো করে পর্যবেক্ষণ করছে। অরুর বারবার ঢোক গেলা, তার চোখ এড়িয়ে গেল না। মায়ের এহেন চাহনিতে রুদ্রের প্রত্যাশার বাইরে ছিল। রাবেয়া চৌধুরী এগিয়ে আসলেন অরুর কাছে। অরু মাথা নিচু করে সালাম জানালো। রাবেয়া চৌধুরী অরুর মুখখানি উঁচু করে ধরলেন, কিন্তু অরুর দৃষ্টি তখনও মাটিতে। রুদ্রসহ বাকিরাও তাদের দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে আছে। রাবেয়া চৌধুরী অরুর মাথায় হাত বুলিয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন, মাশাআল্লাহ, কি সুন্দর মুখখানি।
অরুর কানে কথাগুলো যেতেই চোখ তুলে তাকালো। রাবেয়া চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ দেখে খানিকটা অবাক হলো, পর মুহূর্তে খুশি হয়ে গেল। রাবেয়া চৌধুরী আর বললেন, আয় মা, এখানে আমার পাশে এসে বস, বলে অরুর হাত ধরে নিজের পাশে বসালেন। অরু পাশে বসতে বসতে আদনান চৌধুরীকে সালাম জানালো। আদনান সাহেব হাসি খুশি মুখে মাথা নাড়ালেন। বিথি যে অরুর পাশে বসল। রুদ্র আগের মতোই দাঁড়িয়ে রইল, তাকে এহেনভাবে ইগনোর আগে কেউ করেনি। একবারের জন্য কেউ বসতে বলল না। ডেকেছিল তো দুজনকেই, আদর যত্ন এখন সবই নতুন বউয়ের জন্য। রুদ্র মুখে হয়তো অস্বীকার করবে, কিন্তু তার মনের কোণে কোথাও যেন একটু জ্বলল। হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। আমি তো কখনই ভাবিনি আমি ওর বউয়ের মুখ দেখতে পারবো। এই রসকসীন ছেলে যে বিয়ে করবে ভাবতেই পারিনি। নিজের মনের কষ্টের কথাগুলো বিলিয়ে দিল নতুন সঙ্গীর কাছে। ওরও খুব কষ্টে হাসি আটকে রাখবে তার চেষ্টা করলো। হনুমানটা এমন বেইজ্জতি সে যে কখনো শুনতে পারবে, তাও তার পরম শাশুড়ির কাছ থেকে, সেটা সে আশা করেনি। অরুর চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রুদ্রের দিকে তাকালো। রুদ্র দেখে কখনোই বোঝা যায় না তার মনে কি চলেছে। এখনও তাই, কিন্তু অরু মনে মনে আন্দাজ করলো রুদ্র ফ্যালকনের মতো ফাটছে, শুধু প্রকাশ করতে পারছে না। রুদ্র ফ্যালকনের মতো ফাটছে, কিন্তু শুধু প্রকাশ করতে পারছে না। রুদ্রের 7 জন্মের পূর্ণ যে সে তোকে পেয়েছে। আমি খুব খুশি তোর সাথে যে আমি কত গল্প করব। হাসতে হাসতে বললেন রাবেয়া চৌধুরী। অরু উৎসাহিত হলো। যাক, বাড়িতে এই হনুমান বাদে সবাই স্বাভাবিক। সে উৎফুল্লিত কণ্ঠে বলল, কি কি গল্প করবে? সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় বসালো অরু। মাকে তুমি তুমি করার অভ্যাসটা এখানে প্রয়োগ হয়ে গেছে। রাবেয়া চৌধুরী বিষয়টা বুঝতে পারল। ইস, তুমি করে বলে ফেলেছি, ভুল করে, কিছু মনে করবেন না, লজ্জা মাখা কণ্ঠে বলল অরু। রাবেয়া চৌধুরী রাগান্বিত স্বরে প্রতি উত্তরে বললেন, তুমি করে না বললে বেশি রাগ করবো বুঝলি। তুই আমার ছোট মেয়ে, মেয়ে কি কখনো তার মাকে আপনি আপনি করে শুনি? তার মানে আমি তোমার তুমি তুমি করে বলতে পারবো? অবশ্যই। বিথি পাশে থেকে বলে উঠল, মা, তুমি একটি সত্য কথা বলবে। অরু তোমার ছোট মেয়ে, জানো অরু? অরুকে নিজের দিকে ঘুরিয়ে আবার বলল, যখন ভাইয়া হবে তখন আমি কত চেয়েছিলাম তোমার মতো একটা বোন হোক। আমার কিন্তু কপাল, সব আমার পোড়া কপাল, এইরকম একটা ভাই হয়ে গেল। কিরকম শুনি? বিথি চমকে উঠল চিরচেনা গম্ভীর স্বরটি শুনে। সে ভুলে গিয়েছিল রুদ্র পাশে দাঁড়িয়ে আছে। বেশি খুশিতে অতিরিক্ত সত্য কথা মুখের থেকে বেরিয়ে গিয়েছে। এই জন্যই বলি, আশেপাশে তাকিয়ে পরিবেশ বুঝতে, তারপর কথা বলো। বাবার কথা তো আর কানে যাবে না, এখন ঠেকাও এই ভূমিকম্পকে। আমি উঠলাম, এই বলে গলা খাকারি দিয়ে উঠে দাঁড়ালেন আদনান চৌধুরী। বিথি ইশারে বিথির বাবাকে যেতে অনুরোধ জানালো না। আদনান সাহেব সেই অনুরোধে সুন্দর করে মিষ্টি করে হেসে মানতে অস্বীকার করে। বউ, বৌমা আর মেয়ের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে ছেলেকে কোনো রকম এড়িয়ে নিজের রুমে চলে গেল। বিথি, অরু আর রাবেয়া চৌধুরী অসহায়ভাবে বসে রইল। রুদ্র চুপ করে শান্ত চাহনি বজায় রেখে 3 জনের সামনে সোফায় এসে বসল। অরুর মুখোমুখি। অরু কিছু জানে না এমন ভান করে এদিক সেদিক তাকাতে থাকলো। বিথি সূক্ষ্ম হেসে বলল, ভাই, আমি ওর প্রশ্নের উত্তর পেলাম না এখনো। রুদ্রের কড়া কড়া কথা ভেসে আসলো। অরু মুখ বিকৃত করে একবার শাশুড়ির দিকে, একবার বিথির দিকে এবং একবার নিজের পরম অশান্তির স্বামীর দিকে চাইল। তার ভাবখানা এমন, এতে তার কোনো দোষ নেই। বিথি অনিচ্ছুক হাসি এসে বলল, ভাই, তুই তো তা শোনার শুনে নিয়েছিস, তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? দেখ, উপরে তুই আমার পিছনে লেগেছিলিস, এখন আমি লাগলাম, হিসেব বরাবর, বলে দাঁত বের করে হাসল। অরু বুঝল না বিথির কথায় চিড়ে ভিজেছে কিনা। রুদ্র সে আগের চাহনিতে চেয়ে রয়েছে। রাবেয়া চৌধুরী আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। 3 জনের দিকে তাকে বলল, আমি বিথি আর অরু কিচেনে যে কফি আর চা বানিয়ে আনছি, ততক্ষণে তোরা তোদের মধ্যে ঝগড়া মিটিয়ে নে, বলে অরুকে নিয়ে এই পরিবেশ থেকে কেটে পড়ল। রাবেয়া চৌধুরী এই একটি কৌশল, যখনই ছেলেমেয়ের মধ্যে ঝামেলা বাঁধে তিনি ওই ঝামেলায় না জড়িয়ে ওখান থেকে কেটে পড়েন একদম নিজের স্বামীর মতো। আজকেও তাই করলো। অরুকে সাথে নিয়ে আসতে ভুলল না। বেচারি কেন পচবে 2 গাধার মধ্যে, অবশ্যই রুদ্র আসতে দিয়েছে বলেই নিয়ে আসতে পেরেছে। অরু আর রাবেয়া চৌধুরী কিচেনে এসে দাঁড়ালো। অট্টহাসিতে ফেটে পড়েছে দুজনে। রাবেয়া চৌধুরী তাকে তার ছেলের বিষয়ে বিস্তারিত বলছেন। আচ্ছা মা, তোমার এই রাগী ছেলে কি ছোটবেলা থেকে অমন?
বাসের জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বাইরের দৃশ্য শরীরের অধিকারী পুরুষের পানে। এই 2 দিন তানিয়ার 19 বছরের জীবনে স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো। মনের সুপ্ত ইচ্ছাগুলো শুধুমাত্র না বলা প্রত্যাশাই হয়ে রইল। তানিয়া দীর্ঘশ্বাস ছেড়ে জানালার পর্দা শটাং করে টেনে দিয়ে সিটের সঙ্গে হেলান দিয়ে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। আরে কি বলিস, তোর বর ছোটবেলা থেকে বদমেজাজি, কিন্তু সবসময় প্রকাশ করতো না যতটা এখন করে। আগে একসাথে এসে বসতো, কথা বলতো, কিন্তু এখন কি যে হয়েছে ছেলেটার। বিষণ্ণ ছেয়ে গেল রাবেয়া চৌধুরীর গোল মুখে। ওরও বুঝতে পেরে তাড়াতাড়ি বলে উঠল, কিচ্ছু হয়নি তোমার এই সাজি থুরি রাগী ছেলের, শুধু একটু ফুটেজ খায় এই আর কি। বলেই হো হো করে হেসে উঠল, সঙ্গে রাবেয়া চৌধুরীও। ওরও মনে মনে বেশ অবাক হলো, শাশুড়ির সামনে তারই ছেলের সম্বন্ধে উল্টাপাল্টা বলছে, তাতেও শাশুড়ি হাসছে। কি কপাল করে পেয়েছে এমন শাশুড়ি। রাবেয়া চৌধুরী হাসি থামে মিষ্টি করে তাকে বলল, ওরু, আমি জানি বিয়েটা যেভাবে হয়েছে তা মোটেও আশা করার মতো নয়, কিন্তু উপরওয়ালা যা চান সেটাই শ্রেষ্ঠ, আর আমি তোর ওপর সম্পূর্ণ নির্ভর করছি যে তুই আমার ছেলেকে আগের মতো করে দিবি। বলে অরুর হাত শক্ত করে ধরল। অরু কি বলবে বুঝতে পারছে না। এত বড় দায়িত্ব, যেটা কিনা কখনোই হর নয়, সেই দায়িত্ব কাঁধে তুলে নেওয়া তো পাগলের মতো হবে। কিন্তু সামনের মানুষের মুখের পানে সে না বলার মতো ক্ষমতা অরু খুঁজে পেল না। রাবেয়া চৌধুরী অরুর হাত ছেড়ে এদিক ওদিক তাকাতে লাগলো। অরু জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কি খুঁজছ? আর বলিস না, তোর বরের জন্য কফি বানাতে হবে, কিন্তু কফির বয়ম কোথায় খুঁজে পাচ্ছি না। এই নাসরিনটা যে কোথায় রেখে দিয়েছে বলে ছোটাছুটি করতে লাগলো। অরুও খুঁজতে লাগলো। আমার পরিবারের সাথে তো তোমার ভালোই জমে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশে ভেসে থাকা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছিল অরু। আশেপাশের জ্যোৎস্না রাতের এক সুগন্ধ নাকে ভেসে আসছিল। অরু তারই উপভোগ নিচ্ছিল। এমন সময় পিছন থেকে গম্ভীর স্বর ভেসে আসতেই পিছনে ফিরে চাইল। রুদ্র স্লাইডিং দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অরুর দিকে তাকিয়ে আছে। অরুর মধ্যে এবার আর ভয় কাজ করছে না। কোথা থেকে যেন সাহস এসে ভরেছে অরুর অন্তরে। সে সোজা হয়ে রুদ্রের চোখে চোখ রেখে তাকিয়ে রইল। রুদ্র মুচকি হেসে সামনে এগিয়ে আসলো। অরু এক চুলও নড়ল না। চোখে মুখে সাহসের চাহনি স্পষ্ট। রুদ্রকে সে বুঝিয়ে দিতে চাচ্ছে সে এখন আর তাকে ভয় পায় না। বাড়ির প্রত্যেকটা সদস্য এখন তার সাথে। রুদ্র অরুর মুখশ্রী ভালোভাবে পর্যবেক্ষণ করে। পাশ কাটিয়ে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়ালো। অরু অবাক হলো। সে বলছে, কেন, আপনার জ্বলছে? রুদ্র ঘাড় ঘুরিয়ে পিছে চাইল। অরু এখনো অমনভাবে দাঁড়িয়ে আছে। রুদ্র আবার সোজা হয়ে বলল, হ্যাঁ জ্বলছে। অরু এইবার চমকে গেল। সে মোটেও এই উত্তর আশা করেনি। অরু রুদ্রের দিকে ফিরে চোখ ছোট করে তাকালো। আমার বউকে অন্য কেউ এত ভালোবাসবে আর আমার জ্বলবে না? অরু আর সহ্য করতে না পেরে বিষম খেলো। এত পরিবর্তন অরুর হজম হচ্ছে না। লোকটার মাথা ঠিক আছে তো? রুদ্র অরুর অমন অবস্থা দেখে মুখ টিপে হাসলো। অরুর দিকে ঝুঁকে এসে বলল, উফ, বউ আমার আবার লজ্জা পেয়েছে নাকি? অরু বিস্ফোরিত চোখে তাকালো। চোখের কোটর থেকে যেন মণিগুলো বেরিয়ে আসছে। অরু দাঁতে দাঁত রেখে কটমট করে বলল, আপনি একটা আস্ত পাগল এবং একটা ছাগল, বলে দৌড়ে ঘরে চলে গেল। রুদ্র ঠাহর করে উঠতে পারল না কি প্রতিক্রিয়া দেবে। অরু খাটের পর পা ভাঁজ করে বাদুরের মতো বসে পিছনে সামনে দুলছে আর বিড়বিড় করছে, অসভ্য, বজ্জাত, ঠোঁট কাটা, যা খুশি মনে আসবে তাই বলবে, বেয়াদব লোক। রুদ্র ঘরে এসে ঢুকতেই কারেন্ট চলে গেল। আচমকা আলো গায়েব হয়ে যায়। অরু লাফিয়ে উঠল। চেঁচাতে চেঁচাতে খাটের মাঝে যে বসল। পাশে কাউকে অনুভব করতে আবারও জোরে চেঁচিয়ে উঠল। সাথে সাথে মুখের ওপর শক্ত হাতের স্পর্শ পেতেই চটপট করতে লাগলো। পাশের ব্যক্তি মুখ অরুর কানের কাছে নিয়ে এসে বলল, গাধি, আমি তোমার বর। অরুর ছটফটানি 1 মিনিটে বন্ধ হয়ে গেল। আগে পিছে কিছু না ভেবেই রুদ্রকে শক্ত করে জড়িয়ে চেঁচিয়ে বললাম, লাইট জ্বালান, লাইট জ্বালান, আমার ভয় লাগছে। সব কিছু চুপ হয়ে রুদ্র হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। অরু একটু শান্ত হলো। পুরো ঘর অন্ধকার, সে কখনোই করে না। অন্ধকারে তার ভীষণ ভয়, বেশি ভূতের। তার উপর আগের রাতে পেতনিদের কথা শুনিয়েছে, আরও বেশি ভয়। রুদ্র ভুরু কুঁচকে তাকিয়ে আছে।
অরু রুদ্রকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে তিরিক্ষি কণ্ঠে বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন হ্যাংলার মতো? শেষের কথাটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। অরু একদম চুপ হয়ে গেল। রুদ্রর মুখ অরুর মুখের সামনাসামনি নিয়ে এসে বলল, কি বললে? যা বলেছি ঠিক বলেছি। নিজে প্রথমে ভয় দেখাচ্ছেন, আবার নিজে হ্যাংলার মতো তাকিয়ে রয়েছেন। আর কি বলবো? আমি? নিজের দিকে ইশারা করে অবাক কণ্ঠে বলল রুদ্র। আমি তোমাকে ভয় দেখাচ্ছি? কখন? কালকে পেতনির ভয় দেখিয়েছেন ভূতে, আর এখন লাইট বন্ধ করে ভয় দেখিয়েছেন। মুখ ফুলিয়ে বলল অরু। রুদ্রর অরুর কপালে টোকা দিয়ে বলল, তুমি অন্ধকারে ভয় পাও? মুখ ফুলিয়ে বলল অরু। রুদ্র অরুর কপালে টোকা দিয়ে বলল, তুমি অন্ধকারে ভয় পাও? বলে হো হো করে হেসে উঠল। অরু রাগে ফেটে পড়ল। সে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো খাটে। রুদ্রের চোখ অরুকে অনুসরণ করে উপরে তাকিয়ে রইল। অরু কোমরে হাত দিয়ে কিছু বলতে যাবে, এমন সময় দরজায় নক হওয়ার শব্দে অরু থেমে গেল। দুজনই দরজার দিকে তাকিয়ে রইল। রুদ্রের ফ্ল্যাশ লাইটের সাহায্যে উঠে দাঁড়িয়ে দরজার কাছে যেয়ে দাঁড়ালো। দরজা খুলতে বিথি আর রাবেয়া চৌধুরীকে দেখতেই রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল। অরু এক লাফে খাটের থেকে নেমে এসে দাঁড়ালো। বিথির হাতে দগদগ করে জ্বলছে মোমবাতি। এই এলাকায় তো কারেন্ট যায় না তেমন, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে। খাটে বসতে বসতে বলল রাবেয়া চৌধুরী। অরুও পাশে যেয়ে বসেছে, কিন্তু বিথি আগের মতো মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে। ওকে রুদ্র কর্কশ কণ্ঠে বলল, বাইরে কে দাঁড়িয়ে আছেন? আপনিও ভিতরে এসে আমাকে উদ্ধার করুন। রুদ্রের খোঁচা মারা কথা তিনজনই বুঝতে পারল। রাবেয়া চৌধুরী তাতে কানই দিল না, কিন্তু বিথি সাপের মতো ফোঁসফোঁস করে উঠল। তো তেরা কথা বন্ধ করে সোজা করে বলতে পারিস না? তোর এই ঘরে আসা যাবে না, তাতেই হয়। সোজা কথা তো আর তোর গায়ে লাগে না। গণের চামড়া কি বলতে পারি, তাই টেরাটার কথায় বুঝিয়ে দেই। আবার বাঁধল। দুজনের কথার মাঝে বিড়বিড় করে উঠল রাবেয়া চৌধুরী। এই দুইটাকে এক সুতোয় যতদিন না বাঁধতে পারছি, ততদিন এই ধরিত্রী আমি ছাড়ছি না। স্যার কাপে চুমুক দিতে দিতে বলল রাবেয়া বেগম। সামনে আদনান সাহেব মনোযোগ দিয়ে অফিসের ফাইল ঘাটাঘাটি করছে। বইয়ের কথা তিনি তেমন ভ্রুক্ষেপ করল না। নিজের স্বামীর কাছে বড় কোনো প্রতিক্রিয়া আশা করছিলেন রাবেয়া চৌধুরী, কিন্তু আদনান চৌধুরী কোনো প্রতিক্রিয়া না আসায় কিছুটা হতাশ হলেন, কিন্তু দমে গেলেন না। রাবেয়া চৌধুরী হাতের কাপটা টি টেবিলের ওপর শব্দ করে রাখলেন। রাগী কণ্ঠে বললেন, আমি কিছু বলছি, কানে কি যাচ্ছে? বিরক্তি ভরা কণ্ঠে শব্দ করল আদনান সাহেব। রাবেয়া চৌধুরী এবার বিরক্তির চরম পর্যায়ে উঠে গেলেন। কি শুনি? তুমি কি চাও না তোমার ছেলে সংসার করুক? আদনান সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে চোখ থেকে চশমা খুলে টেবিলের উপরে রেখে ইজি চেয়ারে সোজা হয়ে বসে বইয়ের দিকে নিরাশাপূর্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, চাইব না কেন? আমি ওর ছেলেকে খুব ভালো করে চিনি, ও সব গুছিয়ে নিবে। ঘোড়ার ডিম, ছেলের কোনো দোষই তো তুমি দেখতে পারো না। প্রায় চেঁচিয়ে উঠলেন রাবেয়া চৌধুরী। দোষ দেখতে পারি কিনা জানি না, একটা জিনিস দেখতে পেয়েছি আমি আমাদের ছেলের মধ্যে, যে হয়তো তুমি দেখতে পাওনি। কি? ওর প্রতি যত্নশীল। বলে হাসলেন আদনান সাহেব। রাবেয়া চৌধুরী বুঝতে পারলেন না, এমন মুখ করে বলল, মানে? আদনান সাহেব মৃদু হেসে আবার বলা শুরু করলেন, তোমার ছেলে আমাদের বৌমাকে ভালোবাসবে এবং নিজের জীবনের থেকেও, লিখে রেখো। বলে উঠে গেলেন আদনান সাহেব। রাবেয়া চৌধুরী আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি বুঝলেন নিজের স্বামীর কথার অর্থ। তিনিও মিটমিট করে হাসলেন। এখন তার মাথায় অন্য পরিকল্পনা এসে ভর করেছে। এটাকেও বাস্তবে প্রয়োগ করতেই হবে। তার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে হবে, যার জন্য সাহায্য লাগবে বিথির। অরু চেয়ারে বসে হাতে বই রেখে সিলিংয়ের দিকে চেয়ে আছে। মুখে বিরক্তির ছাপ। চুলগুলো শক্ত করে বেঁধে রেখেছে। ভয় লাগে কখন এসে রুদ্র তার চুলগুলো খুলে দেয়। থেকে থেকে অরু শুধু তার ঠোঁট কামড়াচ্ছে। মাথায় চলছে কিছু একটা। রুদ্র বাড়িতে নাই, ইম্পর্টেন্ট কাজ বাড়ির থেকে বেরিয়েছে, তাই এত শান্তিতে রুমে থাকতে পারছে, না হলে গলা ফাটিয়ে ঝগড়া করতে হতো। পি 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 ফোনের ভাইব্রেটিংয়ের শব্দে অরুর চিন্তা ভঙ্গ হলো। ফোনের দিকে ঝুঁকে এসে তাকালো। আননোন নাম্বার, বেশ অবাক হলো। আননোন নাম্বার থেকে তো তার ফোনে কল আসে না, তাহলে? বেশি চিন্তা না করে কল কেটে দিল। কল ধরে বিপদে পড়ার কথা সে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এই কলও যদি তেমন কোনো ধরনের কল হয়, তাহলে? কল কেটে আবারও চিন্তা করতে যাবে, তখনই ফোন আবারও বেজে উঠল।
অরু এইবার বেশ বিরক্ত হলো, কিন্তু তারপর মন দিয়ে ভাবল, এতবার যদি কেউ ফোন দেয় তাহলে ইম্পর্টেন্টও হতে পারে। এইবার ধরল কল, কিন্তু নিজে থেকে কিছু বলল না। অপর প্রান্ত থেকে ভেসে এলো অরুর সেই চিরচেনা কণ্ঠ, বুনু। অরু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ভাইয়ের কল। অরু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া তুই কেমন আছিস? কলের অপর প্রান্ত থেকে প্রশ্নের পিঠে প্রশ্ন করল অরিন। অরুর চোখ ঝাপসা হতে দেখা শুরু করলো। 2 দিন কথা হয় না, মনে হচ্ছে কত বছর কথা হয় না। অরু অস্পষ্ট স্বরে বলল, ভালো আছি রে, তুই কেমন আছিস? মা কেমন আছে আর বাবা? মনের মধ্যে জমা সব কথা বেরিয়ে আসতে চাইল, নিজেকে থামিয়ে শান্ত হলো। অরিন হয়তো কিছু বুঝতে পারলো, সে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, সত্যি ভালো আছিস নাকি নিজের শ্বশুরবাড়ির সম্মান বাঁচাতে বলছিস? অরু চুপ। কি উত্তর দেওয়া উচিত? সত্যি কি সে কষ্টে আছে? রুদ্রের ভালোবাসায় কি সত্যি সে কষ্টে আছে? উত্তর দেওয়ার মতো সামর্থ্য নেই তার। কি হলো, চুপ কেন? অপর প্রান্তের পুরুষটি অরুকে যথেষ্ট চেনে। অরুর এই চুপ থাকা তাকে হয়তো অন্য কিছু বুঝিয়ে দিচ্ছে। অরু তাড়াতাড়ি করে বলল, তুই যে ভাবছিস তেমন কিছু না, এখানে সবাই অনেক ভালো। সবাই তো ভালো, কিন্তু অরিন পরের বাক্যটি বলল না। অরু বুঝতে পেরেছে অরিনকে বোঝাতে চাচ্ছে। অরু বলল, তুই একটু বেশি ভাবছিস। এসব কথা বাদ দে, বল কি করছিস? বাবার সাথে কথা বলছিস তো? অরিন কিছুক্ষণ কিছু বলল না। অরু বুঝতে পারল এখনো সম্পর্ক ঠিক হয়নি। অরু আবার প্রসঙ্গ পাল্টাতে চাইল, কিন্তু অরিন অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠে প্রশ্নে জিজ্ঞেস করল, নতুন নাম্বারে তো ফোন ঠিকই ঢুকলো, পুরনো নাম্বারে ফোন কেন ঢুকছিল না? শুধু আমার নয়, কিন্তু মায়ের ফোনের ক্ষেত্রেও। রুদ্র কি আমাদের সাথে যোগাযোগ করতে বারণ করে দিয়েছে এবং নম্বর ব্লক করে দিয়েছে? অ্যাম আই রাইট? ধরে ফেলেছে অরিন। অরু কি উত্তর দিবে? সত্যি বলা ছাড়া এখন কোনো উপায় নেই। অপর প্রান্ত থেকে অট্টহাসির শব্দ শুনতে পেল অরু। অরু ঘাবড়ে গেল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই তুই হাসছিস কেন? তোর বরকে আমি হাড়ে হাড়ে চিনি, একটা কাপুরুষ কোথাকার। অরিনের বলা কথাটা অরুর কানে বিষের মতো ঠেকল। যতই কষ্ট হোক, সে তো তার বর, আর নিজের বরের সম্পর্কে খারাপ কথা শুনে কোনো বউরই ভালো লাগে না। এই জন্যেই হয়তো অরুর মা বলতো, যখন বিয়ে হবে তখন দেখবি তোর বরই তোর জন্য সব হবে। আমরা যদি তোর পক্ষে হয়েও কথা বলি আর তোর বরকে ছোট করতে চাই, তখন তোরই সবচেয়ে বেশি গায়ে লাগবে, দেখিস। অরুর প্রতিবাদ করে বলেছিল, কেন? বর যদি ভূত হয় আর তোমরা সঠিক কথা বলো, তাহলে আমার গায়ে লাগবে কেন? তখন খাদিজা বেগম হেসে বলেছিলেন, কারণ বিয়ের পর স্বামীর সম্মান মানে নিজের সম্মান, আর বরের সম্মানহানি মানে তোর সম্মানহানি। এখন এই কথাগুলো তুই বুঝবি না, বড় হ, বিয়ে কর, তারপর বুঝবি। সত্যি অরু এখন বুঝেছে মায়ের কথার অর্থ, কিন্তু ভাইকে সে কিভাবে চুপ করাবে? অরু দাঁতে দাঁত চেপে অরিনের কথা শুনল। ও সবসময় এমন, কারো কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে, শুধু নিজের কথা। থাক না ভাই এসব কথা, আমার ভালো লাগছে না, তিরস্কারের স্বরে বলল অরু। অরিন হাসল, জানি তোর বরের অপমান করছি বলে তোর খারাপ লাগছে, কিন্তু বুনু, আমি সবসময় তোর সাথে আছি, মনে রাখবি। আমি জানি রে, কেউ আমার কথা না ভাবলেও আমার ভাই আমার কথা ভাবে, আমি জানি। আরেকটা কথাও জানবি, তুই সংসার করছিস, সমস্যা নেই। যতদিন তুই সুখে সংসার করছিস আমার সমস্যা নেই, কিন্তু কিন্তু ভীতু সন্ত্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো অরু। অরিন হেসে বলল, কিন্তু তোর গায়ে যদি একটা আঁচড় লাগে, তাহলে আমি সেই দিনই রুদ্রকে ওখানে পুঁতে রেখে আসব, মনে রাখবি। অরু সারা শরীরে শিহরণ বয়ে গেল। কপাল করে ভাই পেয়েছে। অরু খুশি হবে কিনা ভয় পাবে বুঝে উঠতে পারল না। ঢোক গিলে বলল, হ্যাঁ মনে রাখবো।